হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। আয়রাত বাড়িতে যেতে না যেতেই পাকে আরেক ঝামেলা। আয়রাত গিয়ে দেখে তার চাচা আর চাচি মুখ ফুলিয়ে দিয়ে বসে আছে, আর তাদের মাঝে রনিত বসে আছে। আয়রাতকে আসতে দেখেই রনিত ছুটে গিয়ে আয়রাতের কাছে যায়, আর তখনই সবার চোখ আয়রাতের দিকে যায়। আয়রু আপু, ও আয়রু আপু। আয়রাত রনিতকে অনেকগুলো পাপ্পি দেয়। এসেছো তুমি? জানো অনেক মিস করছিলাম তোমাকে। আমার জন্য চকলেট আনোনি? হ্যাঁ, এনেছি তো অনেকগুলো। এই যে। আয়রাত রনিতের হাতে 2 বক্স চকলেট ধরিয়ে দিল। রনিতের খুশি আর দেখে কে, তবে আয়রাত রনিতের দিকে ঝুঁকে আস্তে করে বলে ওঠে, আচ্ছা, কি হয়েছে চাচা চাচি, বলো তো? এইভাবে দুজনেই মুখ গোমড়া করে রেখেছো কেন? আরে তুমি তো এতদিন ছিলে না, জানো না তো কি কি হয়েছে। আল্লাহ! রনিতের এমন রিয়াকশন দেখে আয়রাত পিক করে হেসে দেয়। কি হয়েছে বলবি? আরে তোমাকে নিয়েই বেঁধেছে দুইজনের মাঝে। আমাকে নিয়ে মানে? আমি আবার কি করলাম? তা আমি জানি না, তুমি বরং গিয়েই শোনো। আমি এখন বাইরে যাব খেলতে। এতক্ষণ আমার কান পচে গেছে। চুপ বাঁদর একটা। আচ্ছা তুই যা। রনিত দৌড়ে বাইরে চলে গেল, আর আয়রাত ধীর পায়ে হেঁটে ভিতরে গেল। আয়রাতকে দেখেই তার চাচা ইকবাল তার দিকে এগিয়ে গেল, আর তখনই সারের মতো চেঁচিয়ে আয়রাতের চাচি বলে ওঠে, হ্যাঁ, ওই তো এসেছে বাড়ির জমিদার। 4 দিনের কথা বলে আজ নিয়ে 6 দিন লাগিয়ে দিল। চাচি, আমি সেখানে সাধে থাকিনি। এই রনিতের বাবা, তুমি এখন সোজা সাপটা সব বলে দাও তো। চাচু, হয়েছে কি, আমি বাড়িতে না থাকার ফলেও যদি এই আমাকে নিয়ে ঝামেলা হয় তাহলে প্লিজ বলে দাও, আমি বাড়ি থেকে বের হয়ে যাই। শোন মা, আমি কখনোই চাইনি যে এমন কিছু একটা হোক। যদি আমার বড় ভাই তোর বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো আজ আমাকে ওনার নিজের ভাইয়ের হিসেবে পরিচয় দিতেও বাধ্য। কেননা আমার কাছে থেকেও তোকে এই এত কিছু সহ্য করতে হচ্ছে। আহা চাচু, ছাড়ো তো। আজ একটা না একটা ব্যবস্থা হবেই। এই বলেই ইকবাল সাহেব একটা ব্যাগ এনে আয়রাতের সামনে রাখলেন। আয়রাত মা, এই ব্যাগে 1 কোটি টাকা আছে। এটা তোর। কি তুমি তুমি এসব টাকাগুলো ওকে দিয়ে দিচ্ছ? হ্যাঁ, কারণ এটা আয়রাগের ভাগ। ভাইজান এগুলো নিজের মেয়ের নামে রেখে গিয়েছিলেন। আর তোমার লজ্জা থাকা দরকার, কেননা এতদিন তুমি এই আয়রাতের বাবার সম্পত্তিতেই থেকে খেয়ে এসেছো। সেইখানে আয়রাতকে কিছু বলাও কাউকে অধিকার তোমার নেই, বুঝলে? কিন্তু চাচু, এই টাকাগুলো দিয়ে আমি কি করব? আমার দরকার নেই। অবশ্যই দরকার আছে। টাকাগুলো তুই তোর পড়াশোনার পেছনে খরচ করতে পারবি। এগুলো তোর আমানত, তোর কাছেই রাখ। আর হ্যাঁ মা, যেখানে লোভী কুমড়িরা থাকে সেইখানে এই জিনিসগুলো সামলিয়ে রাখাটাই ভালো। ইকবাল কথাটা যেন ইনডাইরেক্টলি হলেও আয়রাতের চাচি কলিকেই বলছেন, তা আর কারো বুঝতে বাকি রইল না। আয়রাত কিছু না বলে নিজের ব্যাগপত্র সব নিয়ে নিজের রুমে এসে পড়ে। এসে নিজের ব্যাগটা সোফাতে ছুঁড়ে মারে, আর বিছানা থেকে থপ করে শুয়ে পড়ে। উফ আল্লাহ, এত ভেজাল আর ভালো লাগে না। এই বাড়ি ছেড়ে চলে যেতেও পারি না, একমাত্র চাচ্চুর জন্য। আমি ডিপ্রেশনে চলে যাব এইভাবে চলতে থাকলে। কিছু তো একটা করতেই হবে। হঠাৎ আয়রাতের মাথায় একটা কথা আসে, আর আয়রাত ছট করে উঠে পড়ে। আচ্ছা, আমি এক কাজ করি, অফিসের চাকরিটা ছেড়েই দিই। হ্যাঁ, কারণ সেখানে থাকলে আমি আরও পাগল হয়ে যাব। আব্রাহাম পাগল বানিয়ে দেবে আমায়। এটাই বেস্ট। আমি কালই অফিসে গিয়ে আমার রেজিস্ট্রেশন লেটার সাবমিট করে দেব। আয়রাত হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকে। ফ্রেশ হয়ে আয়রাত নিচে গেল। ভাগ্যিস আজ তার চাচি রান্না করেছে। কোনো রকমে গিয়ে খেয়ে এসে আবার নিজের রুমে যায়। সকালে অনেক জার্নি করে এসেছে, যার ফলে অনেক টায়ার্ড। শোয়ার সাথে সাথেই চোখে ঘুম নেমে এলো।
পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আয়রাত রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। আজ অন্যান্য দিন থেকে আয়রাত অফিসে 10 মিনিট আগে এসেছে। অফিসে এত শান্ত আজ এখনও আব্রাহাম আসেনি। আর আব্রাহাম আসার আগে সবাই বেশ কোলাহল করেই কাটিয়ে দেয় সময়টুকু। আব্রাহাম যখন আসে তখন সবাই যেন রোবট, একদম চুপচাপ। কিন্তু আজ এখন থেকেই সবাই অনেক চুপ। ব্যাপারটা আয়রাত খেয়াল করলো। আয়রাত ভেতরে যেতে দেখলো রোদেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছে। এই রোদিলা। হ্যাঁ, কিন্তু সবাই আজ এত চুপ কেন? আরে নিউ প্রজেক্ট নিয়ে সবাই অনেক বেশি সিরিয়াস, প্রচুর ভাগদৌড় করছে সবাই। এক বিন্দু কিছু উল্টাপাল্টা হলে আব্রাহাম স্যার খুন করে ফেলবে একদম। ঘোড়ার ডিম করবেন, মানুষ মাত্রই তো ভুল করে, এতে এত রাগার কি আছে? আরে স্যার তো নিজেও পারফেক্ট, আর ওনার সব কিছুও চাই পারফেক্ট। তা তুমি লজ্জা পাচ্ছ কেন? আরে স্যার তো আমারও ক্রাশ। ওরে বাবারে, আচ্ছা থাক, হয়েছে। আয়রাত রোদেলার সাথে কথা বলছিল, আর তখনই চোখে চশমা পরে হাতে ফোন ঘাঁটতে ঘাঁটতে আব্রাহাম অফিসের ভেতরে আসে। সবাই তাকে দেখে দাঁড়িয়ে পড়ে। আব্রাহাম যখন ভেতরে আসে তখন ফোন থেকে মাথা তুলে এক নজর আয়রাতের দিকে তাকায়। মিস আয়রাত, কফি নিয়ে আমার কেবিনে আসুন এক্ষুনি। আয়রাত অবাক। এই প্রথম আব্রাহাম তাকে আপনি বলে সম্বোধন করলো। হয়তো এখন সবাই আছে তাই। আব্রাহাম তার কেবিনে চলে গেল। এখন কি আর করার, আয়রাতকে কফি বানাতে হবে। সে তার পাশ ঘুরে তাকিয়ে দেখে রোদেলা তার দুই হাত বুকের কাছে জড়িয়ে ধরে হেলে দুলে আব্রাহামের দিকে তাকিয়ে আছে। মুখে খুশি যেন উপচে পড়ছে। আয়রাত দেয় এক ধাক্কা। এমন করে তাকিয়ে থাকতে হবে কেন? আব্রাহাম স্যারের দিকে না তাকালে আমার এই চোখ দুটোর সাথে বড্ড বেশি অন্যায় করা হবে। অদীক্ষিতা। রোদেলার কাছ থেকে আয়রাত এসে পড়ে। তারপর চলে যায় কিচেনে। গরমাগরম এক কাপ কফি বানিয়ে আয়রাত আব্রাহামের কেবিনে চলে যায়, আর সাথে নিজের রেজিগনেশন লেটারটাও নিয়ে যায়। ভেতরে আসবো? এসো। আয়রাত গিয়ে আব্রাহামের টেবিলের সামনে কফির কাপটা রাখে। তবে আব্রাহাম টেবিলে নেই। আয়রাত তাকে আশেপাশে খুঁজছে, আর তখনই আব্রাহাম হুট করে এসে আয়রাতকে পেছন থেকে জড়িয়ে ধরে। আয়রাত চমকে গিয়ে কিছুটা চিল্লিয়ে ওঠে। আব্রাহাম তার দু হাত দিয়ে আয়রাতের কোমর জড়িয়ে ধরে, তার ঘাড়ে নিজের নাক ডুবিয়ে দেয়। আই মিস ইউ জান পাখি। কালই তো দেখা হয়েছিল, এইটুকু সময় আবার মিস করার জন্য কি আছে? তা তুমি বুঝবে না, আমি বুঝি। ছাড়ুন। না না। আপনাকে আমার কিছু বলার আছে। হ্যাঁ, আমার অনেক বেশি ইম্পর্টেন্ট কথা বলার আছে তোমাকে, অনেক বেশি। জি বলুন। আই লাভ ইউ। আব্রাহাম এই কথা বলেই টুক করে আরাতের গালে কিস করে দেয়। তারপর আরাতকে ছেড়ে দেয়, নিজের চেয়ারে এসে বসে। কফিতে চুমুক দিতে দিতে ফাইলগুলো দেখছে। গুড। দেখুন, সিরিয়াসলি কথা আছে আমার। বলো। আমার রেজিগনেশন লেটার। আমি এই জবটা আর করতে চাইছি না। আরাতের এমন কথায় আব্রাহামের মাঝে তেমন কোনো পরিবর্তন থেকে গেল না। সে আগের মতো করেই ফাইল দেখছে আর কফি খাচ্ছে। আরাত আব্রাহামের এত শান্ত চেহারা দেখে কপাল কুঁচকায়। আমি কিছু বলছি আপনাকে, আমি জবটা ছাড়তে চাইছি। এবার আব্রাহাম জোরে জোরে হেসেই দেয়। আপনি হাসছেন কেন? যখন আমার বিয়ে হবার জন্য পেপারে সাইন করেছিলে, তখন পেপারটা কি ঠিকভাবে পড়ছিলে কি? আপনি ঠিকঠাক ভাবে পড়তে দিয়েছিলেন কি আমায়? আব্রাহাম বসা থেকে উঠে দাঁড়ায়। 1 বছরের কমিটমেন্ট করা আছে তোমার সাথে। 1 বছর অবধি তুমি চাইলেও এই জবটা ছাড়তে পারবে না। কি? কিন্তু কেন? এটাই বলা ছিল সেই পেপারসগুলোতে। কিন্তু এখন বলেও লাভ নেই জান। মানে এই পাগলের সাথে আরো পুরো 1 বছর? আমার মাথা ঘুরাচ্ছে। আব্রাহাম এবার আরাতের সামনে গিয়ে দাঁড়ায়। নিজের দু হাত দিয়ে আরাতের কোমর চেপে ধরে, নিজের সাথে লাগিয়ে নেয়। এক হাত দিয়ে আরাতের কোমর পেঁচিয়ে ধরে, আর হাতের আঙ্গুলগুলো আরাতের গালে ছুঁয়ে দিতে দিতে বলে, বেবি গার্ল, একটা কথা মাথায় রেখো, তুমি যত দূরে যাবে আমি ঠিক তার দ্বিগুণ হারে তোমার কাছে আসব। সো ইউ ক্যান নট স্কিপ ফ্রম মি অ্যান্ড ডোন্ট ইউ ডেয়ার টু ট্রাই দ্যাট, ওকে? বেশি ভালো হবে না তা তোমার জন্য। দেখুন আপনি। আমি তোমাকে ভালোবাসি আয়রাত। তোমার কাছে সবসময় দুটো অপশন খোলা আছে, হয়তো আমাকে ভালোবাসবে নয়তো মরবে। কেননা আমি বেঁচে থাকতে তো তোমাকে অন্য কারো হতেই দিব না, কখনোই না।
হেলেন, এমন পাগলামিগুলো করেন বলুন তো? দেখুন, আপনার সাথে আমার চাই না। আমি খুব সাধারণ পরিবারের একটা মেয়ে, আর আপনি, আপনার জীবনে বিলাসিতার অভাব নেই। আব্রাহাম, আকাশ আর সমুদ্র কখনো এক হয় না। কিন্তু আকাশে যখন বিদ্যুৎ চমকায় তখন প্রাকৃতিক নিয়মে সমুদ্রের পানিতে ঢেউ খেলায় সবার আগে। আকাশে বৃষ্টি হলে তার পানিগুলো সমুদ্রের বুকে এসেই আছড়ে পড়ে আগে। আর মজার ব্যাপার হচ্ছে এটা যে আকাশকে কিন্তু কখনোই মানুষ একা উচ্চারণ করে না, সব সময় বলে আকাশ জমিন। আর মনে রেখো, সমুদ্রের অবস্থান কিন্তু জমিতেই। শুনো, আমি ভালোবেসেছি তোমাকে, তোমাকেই বাসবো। আর এছাড়াও তুমি তো আমারই, তুমি চাইলেও আমার, না চাইলেও আমার। আরাতকে নিজের কেবিনে বসে, মানে তার জায়গাতে গিয়ে বসে। তার আর আব্রাহামের কেবিন তো এক রুমে সেট করা। আব্রাহাম গিয়ে তার চেয়ারে বসে, হাতে একটা পেন্সিল নিয়ে ঘোরাচ্ছে আর আরাতের দিকে তাকিয়ে আছে। আব্রাহামের এমন নজর বরাবরে আরাতকে অস্বস্তিতে ফেলে। কি আর করার, আরাত সেভাবেই কাজ করতে থাকে। অফিসের কাজ তাড়াতাড়ি শেষ, বিদেশে বিকেলের দিকে এসে পড়ে। আসলে আব্রাহামকে না বলে এসেছে লুকিয়ে চুরিয়ে। আব্রাহাম তো রাগে লাভ, শুধু পালায় পালায় করে ঘুরে বেড়ায় তার থেকে। এখন রাত বাজে 8টা। আব্রাহাম অফিস থেকে বের হয়ে পড়ে। ওইদিকে আরাত পপকর্ন খাচ্ছে আর টিভিতে আরামসে হরর মুভি দেখছে। হঠাৎ তার ফোন বেজে ওঠে, আর এমন বিকট শব্দে ফোন বাজতে আরাত এমনভাবেই চমকে গিয়েছে যে হাত থেকে পপকর্ন ছিটে পড়ে গেছে। আরাত নিজের মাথায় নিজেই গালটা মেরে ফোনটা রিসিভ করে। আননোন নাম্বার। আরাত মাথা চুলকোতে চুলকোতে ফোনটা ধরে। কে? অবশ্যই তোমার জামাই। আপনি? অন্য কাউকে আশা করছিলে নাকি? জি না। নিচে আসো। মানে? আর মাথামোটা, আমি নিচে দাঁড়িয়ে আছি, নিচে আসো। এই, আমি পারবো না। আমি হরর মুভি দেখেছি, জ্বালাবেন না তো। এই লিসেন, জারি মারবে না আমায় একদম। তুমি নিচে নামবে নাকি আমি উপরে আসবো? সব সময় হুমকি, যা ইচ্ছে করেন, আমি নিচে যাব না। ওকে, অ্যাজ ইউর উইশ। হ্যালো। চাপ বাবা, কেটে দিল। আরাত ফোনটা রেখে দিয়ে আবার পপকর্ন খেতে বসে। তার ঠিক কয়েক সেকেন্ড পরেই নিচ থেকে চিল্লানোর আওয়াজ আসে। আয়রাত বেবি গার্ল, সেই জান, কোথায় তুমি? আয়রাত বেবি। আরাতের হাত থেকে প্রথমে পপকর্ন পড়ে গিয়েছিল ফোনের শব্দে ভয় পেয়ে, আর এখন আরেকবার পপকর্নগুলো পড়ে গেল আব্রাহামের এই জোরে চিল্লানোর শব্দের ভয়ে পেয়ে। আয়রাত পপকর্নের বাটি এবার পুরোই খালি। পপকর্ন? আয়রাত দ্রুত রুমের দরজা খুলে বাইরে বের হয়ে পড়ে। দেখে ইকবাল সাহেব আর আব্রাহামের মাঝে অলরেডি লেগে গেছে এক ঘা। এই ছেলে, এই তুমি আবার আমার বাড়িতে এসেছো? হ্যাঁ, কোনো ভদ্রতা নেই তোমার মাঝে না? এত রাতে একজনের বাড়িতে এসে এভাবে বাড়ির মেয়ের নাম ধরে চিল্লাচ্ছ, কাহিনী কি? সকাল আর রাত নেই, শুধু এসেই পড়ে যাও এখান থেকে। ও চাচা জান, আসতে। হ্যাঁ, আমি আমার জিনিস না নিয়ে যাই না। আগে এখান থেকে ওকে নেই, তারপর আপনার বলার জন্য এখানে আর বসে থাকবো না, এমনি চলে যাব। এই ছেলে, তুমি তো আচ্ছা বেয়াদব। লুক, দ্যাটস মাই বেবি গার্ল। আয়রা সিঁড়ির উপর দাঁড়িয়েছিল। এগুলো দেখে সে দ্রুত নিচে নেমে পড়ে। আব্রাহামকে রেগে কিছু বলতে যাবে তার আগেই আব্রাহাম আয়রাতের হাত ধরে ফেলে, আর ইকবাল সাহেব বলে ওঠে, এই ছেলে, যাও এখান থেকে, আর হাত ছাড় আমার মেয়ের, যাও বলছি। ইকবালের কথা শুনে আব্রাহামের এবার আর এক মুহূর্ত দেরি না করে আয়রাতকে এক টান দিয়ে সোজা তার কোলে তুলে নেয়। আমার আয়রাত, আমার বেবি গার্ল, যেখানে ইচ্ছে নিয়ে যাব, যা ইচ্ছে করব, আপনার কি তাতে? এই চুপ। আব্রাহাম আর একটা কথা না বলেই আরাতকে নিয়ে বের হয়ে পড়ে বাসা থেকে। বাইরে গিয়ে নিজের গাড়িতে বসিয়ে দেয়। আরাত কিছু বলতে গেলেই আব্রাহাম তার দিকে এমন চোখে তাকায় যে আরাতের আওয়াজ ওই গোলা অবধি পর্যন্ত এসেই তার বাইরে আর বের হয় না। আব্রাহাম গাড়িতে বসে আরাতকে নিয়ে চলে যায়। কোথায় যাচ্ছে, কেন বা যাচ্ছে জানে না। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আয়রাত আর আব্রাহাম গাড়িতে করে যাচ্ছে, তবে আয়রাত বেশ রেগে আছে। রাগে একবার সামনের দিকে তাকাচ্ছে তো আর একবার আব্রাহামের দিকে, কিন্তু আব্রাহাম তো আব্রাহামই। আব্রাহাম লাইক পেরানার চিল, এক মনে ড্রাইভ করে যাচ্ছে। আপনি শুরুটা করেছেন কি? হ্যাঁ,
মানে এই রাতের বেলা একটা মেয়েকে তার বাড়ি থেকে এইভাবে নিয়ে এসে পড়লেন? আপনি জানেন আমার চাচি আমাকে এরপরে ঠিক কী করবে? আপনি যে এত ইজিলি ব্যাপারটাগুলো নেন না, আসলে তা এত ইজি নয়। আব্রাহাম দেখুন, আমার রাগ লাগছে কিন্তু অনেক। রাগ করে না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। আরে ধুর, আচ্ছা, এত টেনশন নেওয়ার তো আমি কিছুই দেখছি না এখানে। অবশ্যই আছে। চাচির চিন্তা করছো? তোমার চাচির দিকে তাকিয়ে ওনার সামনে গিয়ে শুধু আমি একটু বসবো, তারপর উনি শেষ। আপনার মতো সাইকোকে কেই বা ভয় পাবে? কিছু বললে? না। হুম। দেখুন, আমি বাড়ি যাব, প্লিজ আমায় বাড়ি দিয়ে আসুন। তোমাকে আমি এমনিতেই আমার কাছে পুরো রাত রাখবো না, নয়তো আমি কি থেকে কি করে বসবো নিজেই জানি না। আমরা যাচ্ছিটা কোথায়? দেখি কোথায় যাওয়া যায়। অসহ্যকর। আব্রাহাম আয়াতের দিকে পানির বোতলটা এগিয়ে দিল। আয়াতও বোতলটা নিয়ে কিছু পানি খেয়ে নিল। আয়াত শুধু বসে আছে আর চিন্তায় মাথা ফাটছে। একসময় গাড়ি থামে আব্রাহাম। আয়াত মাথা ঘুরে বাইরে তাকায়। আব্রাহাম তখন গাড়ি থেকে নেমে এসে আয়াতের পাশে গিয়ে তার গাড়ির দরজাটা খুলে দেয়। আয়াত বাইরে আসে, তবে আব্রাহাম তাকে কোথায় নিয়ে এসেছে? এসো। এটা তোমার শ্বশুর বা সরি, তোমার জামাইয়ের বাড়ি। মানে আপনি এত রাতে আমাকে আপনার বাসায় নিয়ে এসেছেন? হ্যাঁ তো চলো। আব্রাহাম আয়াতের হাত ধরে ভেতরে নিয়ে যেতে থাকলো। এবার আয়াত নিজের আশেপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখতে লাগলো। রাতের বেলা যেহেতু তার বাইরে লাইট লাগানো অনেক, দুই পাশে বেশ সুন্দর বাগান আছে। আছে কিছু তীব্র সুগন্ধিযুক্ত ফুলের গাছ, যা থেকে সুবাস ছড়িয়ে চারদিকে কেমন মোমো করছে। বড় বড় গাছ আছে, সেগুলো নিপুণভাবে ছাঁটাই আয়াত আব্রাহাম আয়াতের হাত ধরে ভেতরে নিয়ে যেতে থাকলো। এবার আয়াত নিজের আশেপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখতে লাগলো। রাতের বেলা যেহেতু, তাই বাইরে লাইট লাগানো অনেক। দুই পাশে বেশ সুন্দর বাগান আছে। আছে কিছু তীব্র সুগন্ধিযুক্ত ফুলের গাছ, যা থেকে সুবাস ছড়িয়ে চারদিকে কেমন মোমো করছে। বড় বড় গাছ আছে, সেগুলো নিপুণভাবে ছাঁটাই বাছাই করা। দুই তিনটা ছোট ছোট সাদা স্ট্যাম্প আছে ঝর্ণার মতো, যেগুলো থেকে পানি গড়িয়ে পড়ছে। আর এই নীরব রাতে সেই পানির পড়ার শব্দগুলো শোনা যাচ্ছে। দুই পাশে এত সুন্দর বাগানের ঠিক মাঝ বরাবর রয়েছে একটা বাড়ি। বাড়ি না, আসলে এটাকে এক প্রকার প্যালেস বললেও বেশি একটা ভুল হবে না। আর মাঝখানে একটা সাদা সরু রাস্তা আছে, সেখান দিয়ে হেঁটেই বাড়ির ভেতরে যাওয়া হয়। আয়াতের মনে পড়ে না যে এমন বাড়িগুলো সে কখনো টিভি ছাড়া কোথাও দেখেছে। তবে আয়াতের একটা জিনিস বেশ পছন্দ হয়েছে, তা হচ্ছে বাগান। বরাবরই বাগান তার কাছে বেশ পছন্দের। আর আব্রাহাম তাকে নিয়ে ভেতরে চলে যায়। ভেতরে যেতেই সামনে পড়ে একটা বিশাল হল রুম। এটা আমার বাসা। একটা জিনিস আজ সুস্পষ্ট হলো, কি? বড়লোকের বিরাট কারবার। তা তো বটেই। তো এই আলিশান বাড়িতে কি আপনি একাই থাকেন? আহা, আরেকজন আছে। কে? দাদি, দাদি, এই কোথায় গেলে তুমি দাদি? দেখো কে এসেছে। দাদি। আয়াত চুপ করে দাঁড়িয়েছিল, আর আব্রাহাম চিল্লে ইলা অর্থাৎ তার দাদিকে ডেকে চলেছে। আব্রাহামের ডাক শুনেই ভেতর থেকে একজন বয়স্ক মহিলা বের হয়ে এলো। বেশ মোটাসোটা গোলুমোলু, মাথার সব চুলগুলোই সাদা আর প্রচুর ফর্সা। আয়াতের এতক্ষণ মেজাজ চড়তে থাকলেও ইলাকে দেখে তার মুখে হাসি ফুটে ওঠে আপনা আপনি। বেবি গার্ল, দেয়ার শি ইজ, আমার দাদি, আমার জীবন। ইলা তো আয়াতকে প্রথম দেখাতেই চিনে ফেলেছে, কেননা আব্রাহাম সারাদিন আয়াতের কথাই বলে তার কাছে। আব্রাহামের রুমে গেলে আয়াতের ছবিগুলো সব জায়গায় কেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে। ইলা আস্তে আস্তে পা ফেলে আয়াতের কাছে আসে। আব্রাহাম তখন তার দাদির কাছে গিয়ে এক পাশ থেকে জড়িয়ে ধরে। ইলাও আব্রাহামের গালে নিজের এক হাত রেখে দেয়। দাদি। থাক, আর বলতে হবে না। ইলা আয়াতের কাছে এগিয়ে এলো, গিয়েই আয়াতের মাথায় হাত রেখে দিল। তুমি আয়রাত? আয়াত আসলে কি বলবে খুঁজে পায় না। একবার আব্রাহামের দিকে তো আর একবার দাদির দিকে তাকাচ্ছে। এসো। ইলা আয়াতের হাত ধরে নিয়ে সোফায় বসে পড়ে, আর আব্রাহাম একপাশে বসে হাত ভাঁজ করে তাদেরকেই দেখছে।
জানো তোমার কথা না আব্রাহাম অনেক বলে, প্রায় সারা দিনই। আয়রাত মাথা তুলে আব্রাহামের দিকে তাকায়। আয়রাত এটা আয়রাত ওটা সারা দিন। আজ যে হুট করে তোমাকে বাসায় নিয়ে আসবে আমি তো জানি না, নয়তো আগে থেকেই সব রেডি করে রাখতাম। না না না, ঠিক আছে। তুমি তো এক আচ্ছা হয়েছে, তোমার এমন আস্তে ধীরে কথা পরেও বলা যাবে। এবার বেবিকাল চলো। আব্রাহাম আয়রাতের হাত ধরে নিয়ে আসে। আরে কিন্তু চলো তো। যাও যাও, সমস্যা নেই। আব্রাহাম আয়রাতকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে একটা রুমে চলে যায়। তবে এবার আর আয়রাতকে বলতে হলো না যে এটা আব্রাহামের রুম, কারণ সব কিছু সাদা কালো জিনিস দিয়ে সাজানো, তবে অনেক শৌখিনভাবে। এখানে কেন আসলাম? কিছু দেখানোর আছে তোমাকে। কি? ওয়েট এ সেকেন্ড। আব্রাহামকে আয়রাতের পেছনে দাঁড়িয়ে তার চোখ দুটো এক হাত দিয়ে ঢেকে দিল। আরে আপনি করছেন কি? বললাম না সারপ্রাইজ আছে, দাঁড়াও। আব্রাহামের সামনে একটা নীল রঙের সিল্কি কাপড় রাখা, মানে সামনে একটা বড় আকৃতির ফ্রেমের মতো কিছু একটা, আর তা সেই নীল কাপড়ে ঢাকা। সো রেডি, 1 2 অ্যান্ড 3। এই বলে আব্রাহাম সামনে থাকা নীল কাপড়টা সরিয়ে দিল আর আয়রাতের চোখ থেকে নিজের হাতটা সরিয়ে নিল। আয়রাত তার সামনে তাকিয়ে বেশ অবাক হলো, এটা কি আদৌ সম্ভব? সামনে একটা ফ্রেম রাখা, অবশ্যই ফ্রেমে ছবি আছে, সবগুলো ছবি আব্রাহামের, তবে মাঝখানে ফুটে উঠেছে আয়রাতের মুখমণ্ডল, অর্থাৎ আব্রাহামের একটা একটা ছবি খুব সুন্দরভাবে সেখানে সাজানো হয়েছে, আর সেই ছবিগুলোর মাঝখানে আয়রাতের চেহারা ভাসছে। ছবি আব্রাহামের কিন্তু চেহারা আয়রাতের। আয়রাত সত্যি বেশ অবাক, এমনটা কী করে সম্ভব? আয়রাত টাসকি খেয়ে তাকিয়ে আছে, আর আব্রাহাম তাকে ছেড়ে দিয়ে তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে নিজের পকেটে হাত দিয়ে মুচকি হেসে দাঁড়িয়ে আছে। আয়রাত যেন এক ঘোরের মাঝে ডুব দিয়েছে, তাকিয়ে আছে তো আসেই। সে কখনো ভাবেনি যে আব্রাহাম তাকে এমন একটা সারপ্রাইজ দেবে। আব্রাহামের ডাকে তার হুঁশ আসে। পছন্দ হয়েছে জান পাখি? আয়রাত ফুট করে ঘুরে তার পেছনে তাকায়। মানে আসলে আপনি আপনি এটা কিভাবে? আমার জন্য খুব স্পেশাল এটা। আর তোমাকে অফিসের বেশি বেশি কাজগুলো দিয়ে দিতাম, আমি যেন আমার কাজ একটু হালকা হয় আর আমি বসে বসে এটা বানাতে পারি। হ্যাঁ? হ্যাঁ। আয়রাত আবার সেই ছবিগুলোর দিকে তাকায়। এটা আসলে অবিশ্বাস্য, অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। আমি জানি অনেক সুন্দর হয়েছে, এত দেখো না তো। ঘোড়ার ডিম। আয়রাত আব্রাহামকে ছাড়িয়ে চলে আসতে ধরে, আর আব্রাহাম আয়রাতের হাত ধরে টান দিয়ে আবার নিজের কাছে নিয়ে আসে, আয়রাতকে নিজের দিকে ঘোরায়। হঠাৎ আয়রাত আব্রাহামকে ছাড়িয়ে চলে আসতে ধরে, আর আব্রাহাম আয়রাতের হাত ধরে টান দিয়ে আবার নিজের কাছে নিয়ে আসে, আয়রাতকে নিজের দিকে ঘোরায়। হঠাৎ আব্রাহাম তার হাত দিয়ে আয়রাতের গলাতে স্ল্যাপ করতে থাকে, গলার পাশ থেকে চুলগুলো এক সাইড করে নেয়। আব্রাহাম যেন আরও একটু কাছে যায় আয়রাতের, নিজের ডান হাতটা আয়রাতের চুলগুলোর মাঝে ডুবিয়ে দেয়, তার মুখটা খানিক উঁচু করে ধরে। তার কানের ঠিক নিচ বরাবর গাঢ় তিলটার দিকে আব্রাহামের নজর যায়। আব্রাহামের এই চাহনি বেশ একটা সুবিধার লাগছে না দেখে আয়রাত আবার চলে আসতে নেয়, কিন্তু এবার আব্রাহাম এক হাত দিয়ে আয়রাতের কোমর হুট করে বেশ শক্তভাবে জড়িয়ে ধরে, আর সাথে সাথে আয়রাতের কানের নিচে সেই তিলটার মাঝে নিজের মুখ ডুবিয়ে দেয়। আয়রাত শ্বাস যেন মুহূর্তে আটকে গেল, বারবার চোখের পাতাগুলো পিটপিট করছে, শরীরে কেমন একটা কাটা দিয়েছে। আয়রাত বর্তমানে অবস্থাটা আব্রাহাম বেশ আন্দাজ করতে পেরেছে, কিন্তু তাতে আব্রাহামের কি? সে তো এক হাতে আয়রাতকে জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে মাথার পেছন দিয়ে গলায় ডুবে আছে। আব্রাহাম যেন এক নেশাযুক্ত কিছুতে রয়েছে, আর এই নেশাময় জিনিসটা কাটিয়ে ওঠার সাধ্য তার নেই, আর সে কাটিয়ে উঠতেও চায় না। আব্রাহাম নিজের চোখগুলো বন্ধ করে রয়েছে। আব্রাহাম, প্লিজ প্লিজ ছাড়ুন। আয়রাত, আমি পাগল হয়ে যাব তোমাকে ছাড়া, প্লিজ কখনো ছেড়ে যেও না। আমি কিচ্ছু জানি না, তোমাকে ছাড়া আমি থাকবো না, আমি সত্যি মরেই যাব তুমি না। আমি ভালোবাসি তোমায়। আপনি বোঝার চেষ্টা করুন তো। আয়রাত আর কিছু বলার সময়টুকু পেল না, তার আগে আব্রাহাম আয়রাতের ঠোঁটে নিজের ঠোঁট দুটো মিশিয়ে দিল, আর এবার যেন আয়রাতের চোখগুলো তার কোটর থেকে বের হয়ে পড়ার উপক্রম। তবে আব্রাহাম তো
আয়ারাতকে নিজের সাথে একদম মিশিয়ে নিয়েছে। দু হাত আয়াতের গালে রেখে আয়ারাতে মগ্ন আব্রাহাম। আয়রাত নিজের 2 হাত দিয়ে আব্রাহামের বুকে ধোকাচ্ছে, কিন্তু লাভ নেই। কেন যেন আয়রাতের এবার বেশ খারাপ লাগতে শুরু করেছে। আব্রাহাম তাকে ধরে রেখেছিল, তার মাঝে সে ফুঁফিয়ে ওঠে। আব্রাহাম আয়রাতের চোখে পানির ছাপ দেখে আস্তে করে তাকে ছেড়ে দেয়। আয়রাতের কোমরে নিজের হাত দুটো রেখে তার মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে দেয়। আব্রাহাম চুপচাপ থাকলেও আয়রাত যেন জোরে জোরে দম ছাড়ে। আব্রাহাম তার কপালে ছোট করে চুমু এঁকে দেয়। বেবি গার্ল, আমার থেকে দূরে যেও না প্লিজ। আমার ছেলে, আমার কাছে আছো আর আমাতেই থেকে যাও, ভালোবাসি। আব্রাহাম আয়ারাতকে নিয়ে বের হয়ে পড়ে। তবে আর যাই হোক, আব্রাহামের দাদি ইলাকে আয়ারাতের বেশ লেগেছে। আব্রাহাম কোনোরকম তার দাদিকেই বলে বাড়ির বাইরে বের হয়ে পড়ে। আয়ারাতকে নিয়ে গাড়িতে উঠে আবার গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলছে আপন গতিতে। তবে এবার আয়ারাত আরেক দফা অবাক, কেননা এটা তো তার বাড়ির রাস্তা না, বরং আব্রাহাম অনেক আগেই আয়ারাতের বাড়ির রাস্তা পার করে এসেছে। তাহলে আব্রাহাম তাকে এখন আবার কোথায় নিয়ে যাচ্ছে? আয়ারাত গাড়ির জানালাতে দেখে এটা অন্য এক রাস্তা। ওয়েট ওয়েট ওয়েট, আমরা যাচ্ছি কোথায়? এই, আপনি আমায় আবার কোথাও নিতে যাচ্ছেন? আমার বাড়ি তো এই দিকে না। আমি তা জানি জান পাখি। তাহলে কোথায় নিচ্ছেন? আর রাত অনেক হয়েছে, বাড়ি যেতে হবে তো। খুব দরকারি একটা কাজ করতে যাচ্ছি, কি এমন কাজ? গেলেই দেখতে পারবে, চলো। আয়ারাতের মুখে আবার চিন্তার ছাপ ফুটে ওঠে। আব্রাহাম তাকে নিয়ে যাচ্ছেটা কোথায়? প্রায় 20-25 মিনিট পর আব্রাহাম গাড়ি একটা জায়গায় এসে থামায়। আব্রাহাম আয়ারাতকে নিয়ে গাড়ির বাইরে নেমে পড়ে। জায়গাটাতে তেমন কোনো মানুষজন নেই। আয়ারাত কোনো কিছুই বুঝতে না পেরে আব্রাহামকে বলে, আমরা কোথায় আসলাম? কাজী অফিসে। ও আচ্ছা, এই কি বললেন? কানে বেশি শুনো তুমি, বলেছি কাজী অফিস। মানে কি, এই এত রাতে কাজী অফিসে কেন? এখানে কি করছি আমরা? আয়ারাতের ভয়ে গলা অর্ধেক শুকিয়ে গেছে। বিয়ে খেতে এসেছি, কিন্তু কার? আমার চাচা আর চাচির। কি? কাজী অফিসে কেন আসে মানুষ? অবশ্যই বিয়ে করতে। বিয়ে করবে, চলো। আব্রাহাম আয়ারাতকে কিছু বলতে না দিয়ে সোজা তার হাত ধরে এক টানে ভেতরে নিয়ে আসে। আব্রাহাম নিজের এক মনে সামনে হেঁটে চলেছে। আয়ারাত নিজের হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করেছে আর বকবক করছে। আব্রাহাম আয়ারাতকে নিয়ে একদম ভেতরের রুমে চলে গেল, যেখানে বিয়ে পড়ানো হয়। আয়ারাত গিয়ে দেখে একজন আধবয়স্ক লোক সেখানে বসে আছে, সামনে কতগুলো কাগজ। এগুলো দেখে যেন আয়ারাতের মাথা ঘুরে পড়ে যাবার মতো অবস্থা। মানে কি, আব্রাহাম কি তাহলে আগে থেকে এগুলো রেডি করে রেখেছিল নাকি? আব্রাহাম নিজেকে একটা চেয়ারে বসে পড়ে আর আয়ারাতকেও হাত ধরে টেনে বসিয়ে দেয়। কাজী সাহেব, দেরি কিসের, বিয়ে পড়ানো শুরু করুন। জি। এবার যেন আয়ারাত আর ঠিকঠাক থাকতে পারল না। আব্রাহামের হাত ছাড়িয়ে চট করে বসা থেকে উঠে পড়ল। প্লিজ থামুন আব্রাহাম, অনেক হয়েছে। আব্রাহাম সরু দৃষ্টিতে আয়ারাতের দিকে তাকায়। আপনি বাইরে আসুন তো, কথা আছে। আয়ারাত আব্রাহামকে এই কথা বলে নিজে আর এক মুহূর্তের জন্য কাজী অফিসে বসে না থেকে উঠে বাইরে চলে আসে। আব্রাহামও আয়ারাতের পেছন পেছন আসে। আব্রাহাম এসেই দেখে আয়ারাত বাইরে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। জান পাখি, কি হলো? চলো, বিয়ে করতে হবে তো। আব্রাহাম প্লিজ শাট আপ, প্লিজ থামুন। এই বিয়ে কোন মুখের কথা না, এই বিয়ে কোনো মুখের কথা না। যে বললাম আর হয়ে গেল, এইভাবে বিয়ের হয় না। আমরা বাসায়, আমার পরিবার আছে, তাদের রেখে আমি কিভাবে বিয়ে করব? আপনার দাদি আছে যিনি এত ভালো, তাকেও আপনি না বলেই বিয়ে করতে চাইছেন, কিভাবে? সেই চিন্তা তো তোমাকে করতে হবে না, পরে সবাইকে বলা যাবে। আব্রাহাম দেখুন, আমার কিছুটা সময় প্রয়োজন। আমি এখন বুঝতে পারছি না কি বলবো আর কি করব। প্লিজ আব্রাহাম, আই নিড সাম টাইম। এবার যেন আব্রাহাম থেমে যায় আর কিছুটা সিরিয়াসও হয়। ও আচ্ছা, এই কথা তাহলে। ওকে ফাইন, যত সময় নেবার নাও, কিন্তু পরে যেন হ্যাঁই হয়। আর বিয়ে তো আমাদেরই হবে। হ্যাঁ। চলো বাসায় যাই। এভাবে তাকানোর কিছুই নেই, বাসায় তো যেতেই হবে, তাই না? চলো। আব্রাহাম আয়ারাতকে নিয়ে চলে গেল। এখন রাত বাজছে 10টা। আব্রাহাম গাড়ি সোজা আয়ারাতের বাড়ির সামনে থামায়। আয়ারাত নেমে চলে আসে, তবে আবার আব্রাহামকে ডেকে থেমে যায়। হে মাই বিউটিফুল পিয়ে। আয়ারাত তার পেছনে ঘুরে তাকায়।
কাল ঠিক সময়ে অফিসে এসে পড়ো। এ কথা বলে আব্রাহাম তার গাড়ি নিয়ে সাঁই করে চলে যায়। আয়রাত আব্রাহামের যাওয়ার দিকে তাকিয়ে একটা ভেংসি কেটে সেখান থেকে পড়ে। আয়রাত খুব সাবধানে বাড়ির ভেতরে আসে। এখন যদি কারো চোখে পড়েছে তাহলে এখানে ইন্নিল্লা। আয়রাত তার পা থেকে জুতোগুলো খুলে হাতে নিয়ে নেয়। লং গোল জামা পরেছিল, হাত দিয়ে জামাটা একটু উঁচু করে ধরে আর এক হাতে জুতো, তারপরে দেয় এক ভোদৌড়, সোজা নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। কিন্তু আয়রাতের চাচা ইকবাল আয়রাতকে ঠিকই দেখেছে, উনি আয়রাতের অপেক্ষাতেই ছিলেন। আর যাই হোক, ইকবাল সাহেব এটুকু জানেন যে আয়রাত খারাপ কিছু করবে না বা বা চাচার অবাধ্য হবে না। এই ভেবে তিনিও তার রুমে চলে যান। আর ওদিকে আয়াতের এই ভেবে ভেবে ভয় লাগছে যে আর যদি সত্যি সত্যি বিয়েটা হয়ে যেত তাহলে তাহলে কি হতো। আর ভাবতে পারছে না। আব্রাহাম সত্যি পাগলের উপরে, যখন যা মাথায় আসে তাই করে। আয়াতের ইচ্ছে আছে যে সে একজন সাইকোলজিক্যাল ডক্টর, সাইকোয়াটিস্ট হবে, কিন্তু সাইকোদের সামলানো যে কী পরিমাণ মুশকিল তা এখন ডক্টর হবার আগে থেকে সে বুঝতে পারছে। আব্রাহাম সাইকোকে নিয়ে এই আব্রাহামের চক্করে পরে ভার্সিটিতে যাওয়া হয় না তার। কী যে হবে আমার, দিয়ার কাছ থেকে নোটসগুলো কালেক্ট করতে হবে। ধুর, এক কাজ করতে গেলাম আর এক কাজ হয় না। জীবনটাই হুদাই ভ্যাটকাইতেই গেল। আয়রাত ঘুমিয়ে পড়ে। আর ওদিকে আব্রাহাম আজ বাইরে বেশি থাকেনি, বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে তার দাদির সাথে অনেক কথা বলে এসে পরে আবার রুমে এসে ফ্রেশ হয়ে কানে সাউন্ড প্রোডাক্টিভ হেডফোন পরে ভিডিও গেম খেলতে লাগলো। বেশ কিছুক্ষণ খেলার পরে গেম জিতেও গেল। এখন আর ভালো লাগছে না, তাই হাতে একটা সফট ড্রিঙ্কের ক্যান নিয়ে বাইরে চলে গেল, মানে করিডরে। আয়রাতের কথা মনে পড়ছে প্রচণ্ডভাবে। রায়হানের মনে যেন আগুন জ্বলছে ধাও ধাও করে। এখন সে তার চোখ মুখ সব লাল করে দিয়ে হাতে অ্যালকোহল একটা প্যাক নিয়ে বসে আছে আর রাগে ফুটছে। তার এক হাতের তালুতে ব্যান্ডেজ করা। এই হাতটাতে আব্রাহাম তাকে ব্যথা দিয়েছিল। রায়হান এই ঘা শুকাতে দেয় না, ইচ্ছে করে মেডিসিন দেয় না, কাঁচা করে রাখে যেন এই ব্যথাটা তাকে ক্ষণে ক্ষণে আব্রাহামের কথা মনে করাতে থাকে। আগে রায়হানের কাছে আয়রাতে একদিনে ভালোবাসা ছিল, কিন্তু এখন যে এটা তার জিদে পরিণত হয়েছে। আব্রাহামে আর আয়রাতে একসাথে থাকার মুহূর্তগুলো রায়হানের চোখে ভাসছে, আর সে রাগে তেলে বেগুনে জ্বলে উঠছে। অবশেষে থাকতে না পেরে রায়হান তার হাত থেকে কাচের গ্লাসটা ছুঁড়ে দূরে ফেলে দিল। থাকতে দিব না আমি ভালো তোদের। আয়রাতকে তুই এত সহজেই নিয়ে যাবি? আমি তাহা হতে দিব না। তোদের দুজনকে আলাদা করেই ছাড়বো আমি। আরাদাস ভেবেছিল যে অফিসে না গিয়ে সোজা ভার্সিটিতে যাবে, কিন্তু এই সকালবেলায় আব্রাহাম তাকে ফোন করে একরকম শাসিয়ে দিয়েছে জলদি অফিসে আসার জন্য। আয়াতের আর কি, যখন ডাক দিয়েছে তখন তো যেতেই হবে। আয়াত তৈরি হয়ে অফিসে চলে যায়। তবে অফিসে এসেই দেখে কেউ নেই, মানে হাতে কোনো 2-1 বাদে আর কেউ নেই। আয়াত কিছুটা কপাল কুঁচকায়। তখন হাতে ফাইল দেখতে দেখতে রোদেলা আসে। আয়াত রোদেলার হাত ধরে থামিয়ে দেয়। এই রোদেলা, সবাই কোথায়? আরে সবাই মিটিংয়ে। মিটিং? হুট করে আব্রাহাম স্যার সবাইকে কনফারেন্স রুমে ডেকেছেন। ও আচ্ছা, তাহলে কি আব্রাহাম স্যার? হ্যাঁ, উনিও কনফারেন্স রুমে আছে। ও, তুমি তো পিএ স্যারের, যাবে রুমে? না থাক, অ্যাকচুয়ালি আমি জানতামই না যে মিটিং আছে, না অন্য কিছু। থাকো, আমি কেবিনে যাই। আচ্ছা। আয়রাত তার কেবিনে চলে যায়। যাবার আগে একবার কেবিনে ভালোভাবে উকি ঝুঁকি মেরে যায়। কেউ তো কেবিনে নেই, তবুও উকি দেয়, তারপরে ভেতরে চলে যায়। এই প্রথম আয়রাত এই কেবিনে বিনা পারমিশনে এসেছে। আয়রাতের নিজেকে কেমন জানে এই কেবিনে একে মালিক মনে হচ্ছে। আয়রাত তার হাতের ব্যাগটা টেবিলের উপর রাখে, 2 হাত ভাঁজ করে লম্বা একদম ছাড়ে। তারপর পেছনে ঘুরে দেখে আব্রাহামের চেয়ারে তার জ্যাকেটটা রাখা, টেবিলে আব্রাহামের সিগনেচার প্যান্টটা রাখা। সেটা দিয়ে আব্রাহাম মূলত সব ফাইলগুলোতে সাইন করে। হঠাৎ আয়াতের মাথায় এক শয়তানি বুদ্ধি আসে। আয়াত গিয়ে আব্রাহামের চেয়ারে ধপ করে বসে পড়ে। আব্রাহাম যেভাবে বসে ঠিক সেভাবেই বসার ট্রাই করে। বসে কলমের বাকেট থেকে একটা কলম নিয়ে নেয়, নিজের ঠোঁট দুটো পাউট করে তারপর কলমটা ঠোঁটের উপর রেখে দেয়। কলমটা নিচে পড়ে যায়, তারপর সেটা আবার তুলে নেয়। এবার আব্রাহামের সেই সিগনেচার প্যানটা নিয়ে আব্রাহাম যেভাবে সাইন করে সেভাবে সাইন করার চেষ্টা করেছে। এমন থাকতে থাকতে আয়াত হুট করে হেসে দেয়।
তবে এবার আয়রাত চেয়ারের উপর থেকে আব্রাহামের জ্যাকেটটা নিয়ে নেয়, তারপর জ্যাকেটটা নিজে পরে ফেলে। আয়রাত আব্রাহামের জ্যাকেটের কলারের দিকটা নিজের কাছে নেয়। আব্রাহামের বডি স্মেল, এটা আব্রাহামের স্মেল। আয়রাতটা বেশ ভালোভাবেই চিনে। আয়রাত সুন্দর করে আব্রাহামের জ্যাকেটটা নিজের উপর জড়িয়ে ধরে, তারপর নিজের দু হাত দু পাশে মেলে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে হঠাৎ থেমে যায়, মাথায় হাত দিয়ে মাথা ঘুরছে। আয়রাত আবার চেয়ারে নিজের পায়ের ওপর পা তুলে বসে। নিজের মাঝে কেমন যেন এক আব্রাহাম আব্রাহাম ভাব আসছে, বেশ ভালো লাগছে। আয়রাত এবার নিজের গলা খাঁকড়ি দিয়ে ঠিক হয়ে বসে। নিজের এক হাত এক ভ্রু সাইডে রেখে গলার শটটা ইচ্ছে করে মোটা বানিয়ে বলে ওঠে, হে বেবি গার্ল, যাও এক কাপ কফি বানিয়ে নিয়ে আসো। এ কথা বলেই আয়রাত তার মুখে দুই হাত থেকে খিলখিল করে হেসে দেয়। হাসি থামিয়ে আবার বলে ওঠে, আয়রাত, ফাইলগুলো নিয়ে যাও, কাজ একদিনের মাঝেই কমপ্লিট হওয়া চাই। আর হ্যাঁ, অফিসে কোনো ছেলের সাথে কোনো রকম কথা বলবে না। ইজ দ্যাট ক্লিয়ার? আয়রাত এগুলো শয়তানি করছে আর হাসছে। হাই মিস্টার আব্রাহাম আহমেদ চৌধুরী। কি নাম? এই জ্যাকেটটা পরে সবসময় এখানে বসে হাতে একটা প্যান নিয়ে খালি মানুষকে অর্ডার করা, সাইকো একটা, পাগল একটা। ও আচ্ছা, তাই না? হ্যাঁ তাই তো। আরে আমি তো গলার আওয়াজটা মোটা করার চেষ্টা করছি, কিন্তু মোটা হচ্ছে না। তাহলে হুট করেই এমন শোনা যাচ্ছে কেন? কেননা আমার গলা আসলেই মোটা। আয়রাত হুট করে মাথা তুলে সামনে তাকায়। এই রে, খাইছে রে। আয়রাত তাকে দেখে আব্রাহাম কেবিনের দরজাতে দু হাত ভাঁজ করে এক বুড়ো উঁচু করে দাঁড়িয়ে আছে। আব্রাহামকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আয়রাতের তো পরাণ পাখির যায় যায় অবস্থা। আয়রাত হাওলাকান্তের মতো দাঁড়িয়ে আছে। আব্রাহামের এই মুহূর্তে আয়রাতের এমন অবস্থা দেখে বেশ হাসি পাচ্ছে, কিন্তু তবুও নিজের হাসিটা আটকে সে আয়রাতের দিকে এগিয়ে যায়। আয়রাত তো দু হাত একজোট করে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহাম টেবিলের সামনে দাঁড়িয়ে আয়রাতের হাত ধরে এনে নিজের সামনে দাঁড় করে দেয়। আব্রাহামের জ্যাকেটটা সাইজে আয়রাতের অনেক বড়, তাই আয়রাতকে বাচ্চা বাচ্চা লাগতে দেখতে। আয়রাত এবার মাথা নিচু করে চোখ মুখ সব খিচে দাঁড়িয়ে থাকে। সে ভেবেছে আব্রাহাম তাকে অনেক বকবে। আয়রাতকে নিজের সামনে ভয় পেয়ে এভাবে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্রাহাম বেশ মজা লাগছে। সে মুচকি হেসে আয়রাতের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম আয়রাতকে তার জ্যাকেট পরিহিত অবস্থায় হুট করে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। আয়রাত অবাক হয়ে তাকায়, আব্রাহামের দিকে তাকিয়ে আছে। আয়রাত কখনো ভাবেনি যে তার এগুলো উল্টোপাল্টা কাজ করার মাঝেই আব্রাহাম এভাবে টপকে পড়বে। আব্রাহাম তাকে জড়িয়ে ধরে হালকাভাবে তুলছে। আচ্ছা, তো আমার পিঠ পিছে এগুলা করা হয়, তাই না? মা, না না না, তেমন কিছু না। তাহলে কেমন? মানে আমি তো হয়েছে, থাক। মানে তোমার মিসেস আব্রাহাম চৌধুরী হওয়ার এতই তাড়া যে এখন তুমি আমার জ্যাকেট, কলম এগুলো নিয়ে বসে আছো? আরে না, তেমন না, ছাড়ুন। তাহলে কেমন? আব্রাহাম আয়রাতকে ছেড়ে দেয়, তারপর এক পা করে আয়রাতের দিকে এগোচ্ছে আর আয়রাত ধীরে ধীরে পিছাচ্ছে। বলো বেবি গার্ল, কেমন? কিছু না, আপনি এইভাবে এগোবেন না প্লিজ। আর যদি এগোই তো? আব্রাহাম আগাচ্ছে, তার দিকে আর এগুলো বলছে। আয়রাত পেছাতে পেছাতে একসময় দেলের সাথে লেগেই গেল। যাওয়ার আর রাস্তা নেই, পিঠ ঠেকে গেছে তার। আর আব্রাহাম আয়রাতকে আটকে দেয়। আয়রাতের দুই পাশে নিজের দুই হাত রেখে আয়রাতের বেশ কাছে এসে পড়ে। আয়রাত এখান থেকে যেতেও পারছে না, কারণ তাকে আব্রাহাম তার দুপাশে হাত রেখে আটকেছে। আর আব্রাহামের চোখ দুটো সম্পূর্ণ আয়রাতের মাঝে বিচরণ করে চলেছে। আব্রাহামের এমন নজর দেখে আয়রাত কেমন কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেল। আয়রাত কাঁদো কাঁদো গলাতেই বলে ওঠে, দেখুন, আমার তো ভুল হয়েই গেছে। আই এম সো সরি, আর হবে না এমন। এবার প্লিজ সরুন আমার সামনে থেকে। আব্রাহাম আয়রাতের কথাকে পাত্তা না দিয়ে উল্টা আরও আয়রাতের কাছে এসে পড়ে। আব্রাহাম ক্রমশ আয়রাতের ঠোঁটের জোড়ার দিকে এগিয়ে আসছে। আয়রাত তা খেয়াল করে চোখ বন্ধ করে মাথা ঘুরিয়ে নেয়। আয়রাতের এমন করাতে আব্রাহাম হেসে দেয়, তারপর আয়রাতের কোমর ধরে এক ঝাটকে আয়রাতকে দূরে নিয়ে আসে। তো আমি কি আমার জ্যাকেটটা পাবো কি পাবো না? আব্রাহামের এমন কথায় আয়রাতের নিজের কাছে কেমন ডাকাত ডাকাত মনে হচ্ছে। মানে কি?
সে কি এখানে ডাকাতি করতে এসেছিল নাকি যে জিনিস পাবে না? আয়রাত জ্যাকেটটা খুলে আব্রাহামকে দিয়ে দেয়। আব্রাহাম জ্যাকেটটা নিজে পরে। আয়রাত তার সামনে থেকে চলে আসতে নিলে আব্রাহাম তার হাত ধরে ফেলে। চলো। কিন্তু কোথায়? অফিসের বাইরে। ভালো লাগছে না এখানে। আর তোমারও তেমন কোনো কাজ নেই, দরকার নেই। মিটিংয়ে যা ছিল সব আমি সামলে রেখে এসেছি। সো চলো। ওয়েট, দরকার নেই তো আমাকে? সকালবেলা এত জরুরিভাবে ডাকলেন কেন? আমার মন চেয়েছে তাই। ধর, তাহলে আজ আমি ভার্সিটি যেতে পারতাম। এমনিতে কতদিন ধরে যাওয়া হয় না। সেখানে যেয়ে কি করবে? সেখানে গিয়ে কি করব মানে? আরে কবে থেকে কোন ক্লাস করি না, কতগুলো নোটস নেবার আছে, কত কাজ আছে আপনি জানেন। স্যার নিজে এসে তোমাকে নোটসগুলো দিয়ে যাবে, প্রবলেম নেই। আর ক্লাস করতে হবে না, সব আমি সামলে নিব। কিন্তু ক্লাস কেন করব না? আজব। ক্লাস করতে হবে না, অফিসে আমার সাথে থাকো, তাহলেই হবে। থাকেই তো। জান পাখি, চলো। আব্রাহাম আর আয়রাতের একটা কথা না শুনেই সোজা তাকে নিয়ে বের হয়ে পড়ে। গাড়িতে করে চলে যায়। তারপর গাড়ি থামায় একটা ফাস্টফুডের শপে। আয়রাতকে নিয়ে একটা টেবিলে বসে পড়ে। বাইরে আব্রাহামের গাড়িটা আছে, তাই কেউ তেমনভাবে আব্রাহামের কাছে যেতে পারছে না, নয়তো এতক্ষণে ঝাঁপিয়ে পড়তো তার উপর। আমরা এখানে কেন এলাম? অবশ্যই খেতে। বাইরের জিনিস এত বেশি খাওয়া ভালো না। হায় কি কেয়ার। বেবি শোনো, আমাদের বিয়ের পরও তো কেয়ার করো, ওকে? এখন আগে খেতে দাও তো আমায়। হ্যাঁ, খান খান, বেশি করে খান। ওকে সো মিস বকবক, কি খাবে বলো? ও হ্যালো, আমি বকবক না। হ্যাঁ তা আমি জানি মিস বকবক, এবার বলো কি খাবে? আইসক্রিম। ওকে, চকলেট ফ্লেভার দুটো আইসক্রিম দাও। আব্রাহাম আরও এতগুলো খাবারের আইটেম অর্ডার দিল। 10 মিনিট পরেই সেগুলোর হাজির। আরাত নিজের মনের সুখে আইসক্রিম খাচ্ছে, আর আব্রাহাম পিৎজা খেতে বিজি। খেতে খেতে আব্রাহাম বলে ওঠে, তাহলে এরপর আমরা কোথায় যাব? কোথায় আর অফিস? না, তো দেখি কোথায় যাওয়া যায়। খাওয়া দাওয়া শেষে আব্রাহাম আর আয়াত চলে আসে সেখান থেকে। এখন তারা গাড়ি ড্রাইভ করতে করতে আব্রাহাম একটা খোলামেলা জায়গাতে এসে পড়ে। আয়াত মাথা আশেপাশে ঘুরিয়ে দেখে এটা একটা পার্কের মতো, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের রাইড জার্নিগুলো আছে, যেমন রোলার স্কুটার, দি ক্যাপেট কোটার, বাবল জাম্প, আরও অনেক। এটা একটা পার্ক আব্রাহাম? হ্যাঁ তাতে কি? আপনি আমায় পার্কে নিয়ে এসেছেন, এখানে বাচ্চারা আসে। কে বলেছে এই কথা? এখানে বড় ছোট সবাই আসে। আর ওয়েট, বাচ্চা বললে তো, তাই না? এখানে এমন এমন সব রাইড আছে যাতে উঠলে বড়রাও ভয় পেয়ে যায়। আসো। কিন্তু এখানে আমরা কি করছি? আর মিস বকবক চলো তো। আব্রাহাম আয়াতের হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে কোন তালাতে উঠে পড়ে। তবে আয়াত এটাই বুঝতে পারছে না যে সে আসলে যাচ্ছেটা কোথায়। একসময় একটা ডেস্কের কাছে এসে পড়ে তারা। এসে দেখে সেখানে কতগুলো লোক আর 2-1জন মেয়ে আছে। আবার অনেকের বডিতে র্যাপ বা দড়ির মতো কিছু একটা দিয়ে বেঁধে দেয়া। আমরা এখানে কি করছি? আব্রাহাম কিছু না বলেই আয়াতকে আপদমস্তক দেখতে শুরু করে। দেখে যে আয়াত প্যান্টটার হাঁটুর ওপর অবধি একটা জামা পরে আছে, আর আর প্যান্ট আর পেটে বেল্ট লাগানো। একদম পারফেক্ট। আরে দাঁড়ান তো, কিন্তু আমরা করছি কি? বানজি জাম্পিং। হোয়াট? ইয়াফ, এখানে তোমাকে আর আমাকে একটা বেল্টের সাথে বেঁধে দেওয়া হবে, মানে পায়ের দিকটায় আর কি। আর তারপর এই যে এই উপরের দেখছো না, সেখান থেকে নিচে ফেলে দিবে। কিন্তু আমরা পড়বো না, ঝুলে থাকবো। ও হ্যালো, আমি ব্যাঞ্জিং জাম্পিং বুঝি, ঠিক আছে, কিন্তু ইউ অ্যাপারেট ফ্রম হাইট, রাইট? অনেক বেশি। প্লিজ দেখুন, আপনি তো সবই জানেন, তাহলে তাও এমন কেন করছেন? এভাবে ভয় পেলে হয় বলো? ভয়কে মন থেকে বের করতে শিখো। না 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 না, প্লিজ না, আমি পারবো না আম্মু গো, না। আব্রাহাম আয়াতের কোনো কথা না শুনেই তাকে জোর করে টেনে নিয়ে যেতে থাকে। আয়াত তো ভয়ের চোটে
পুরো জমে গেছে। সে নিজের মতো করে বকবক করে যাচ্ছে, কিন্তু আব্রাহাম তার কোনো কথা না শুনে দাঁড়িয়ে আছে। একটা লোক গিয়ে আব্রাহাম আর আয়াতকে একসাথে দাঁড়াতে বলে। আব্রাহাম আয়াতের হাতের উপর দিয়ে তাকে হাঁক করে দাঁড়িয়ে থাকে। আয়াত একবার নিচের দিকে তো আরেকবার আব্রাহামের দিকে কাঁদো কাঁদো ফেস করে তাকাচ্ছে। সে শুধু একবার নিচের দিকে তাকিয়েছে, ব্যাস, আর তাকানোর সাহস নেই। নিচে তাকালেই মাথা ঘোরায়। যত দূর চোখ যায় এখানে শুধু জঙ্গল আর জঙ্গল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ঠিক ঠিক কতটুকু উচ্চতা হবে? এই ধরো 20-25 তলার সমান। হ্যাঁ, কে? আস্তে, ঠিকই শুনেছ। আরে এটা তো তাও অনেকটাই কম। কম? বেবি গার্ল, আমরা এবার নিচে পড়ে যাব, ওকে? সো আমাকে টাইটলি হাক করো প্লিজ। চিল্লিয়ে মাথা খাবে না, নয়তো আমি ছেড়ে দিব তোমাকে। আর ভয় পেও না। আমাগো, আমি পারবো না, আল্লাহ বাঁচাও। আব্রাহাম প্লিজ, আপনি যান, তবে আমাকে রেখে যান প্লিজ। আমার আত্মা কাঁপছে। আমি যদি মরি তাহলে আমি কিন্তু আপনাকে খুন করব, প্লিজ না। আয়াত আস্তে আস্তে মাথা ঘুরে একটু পেছনের দিকে তাকায়। তাকিয়ে আবার আব্রাহামের জ্যাকেট খামচে ধরে। এই তো এবার হয়েছে। ঠিক এভাবেই কাছে থাকতে পারো না আমার এই চুপ করেন আপনি। জান পাখি, জান পাখি আমার। এবার কিন্তু ওরা নিচে ফেলবে আমাদের। সো রেডি? না 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 না, আমি রেডি না, আমি রেডি না গো। 3, 2, 1 অ্যান্ড গো। আল্লাহ আল্লাহ। আব্রাহাম আয়াতকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। তখনই চোখের পলকে ধীরেম করে আব্রাহাম আর আয়রাত নিচে ফেলে দেওয়া হয়। আর আয়রাত নিজের মন আত্মা ছেড়ে দিয়ে দেয় এক গগন বিদারী চিৎকার। কিন্তু আব্রাহাম তো আব্রাহাম, ওর কিছুই হয়নি। উল্টো সে হাসছে আয়াতের কাণ্ড দেখে। ওদের একদম নিচে পড়ে যেতে বেশি একটা সময় লাগেনি। এখন দুজনেই শূন্যের উপর ভেসে চলছে। আয়াত এমনভাবে আব্রাহামকে খামচে ধরেছে যেন একদম আব্রাহামের ভেতরে ঢুকে পড়ল। বেচারি এখনও কাঁপছে ভয়ে। তারপর আস্তে আস্তে তাদের উপরে তুলে আনা হলো। উপরে গিয়ে ঠিকভাবে দাঁড়াতেও পারছে না আয়াত, হাত পা খুব কাঁপছে। একটা মহিলা গিয়ে আয়াতের বডির র্যাপগুলো খুলে দিতে যাবে, কিন্তু আব্রাহাম হাত দিয়ে থামিয়ে দেয়। আয়াতকে খুব কষ্টে নিজের কাছ থেকে ছাড়িয়ে দাঁড় করায়। তারপর সব বেল্টগুলো খুলে দেয়। আব্রাহাম মুখ চেপে হাসছে আর আয়াত রাগে লাল হয়ে আসে। আব্রাহাম যখন আয়াতকে সিঁড়ি দিয়ে নামাচ্ছিল তখন আয়াতের পা সিঁড়িতে রাখার সময় কাঁপছিল। এতই ভয় পেয়ে আসে ও। আব্রাহাম এর জন্য তাকে একটানে কোলে তুলে নেয়। কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়ে। তারপর আয়াতকে সোজা গাড়িতে এনে বসিয়ে দেয়। আয়াতের দিকে ঝুঁকে আব্রাহাম বলে, তো কেমন লাগলো? খুব বেশি ভয়ানক। আব্রাহাম হেসে দেয় আর আয়রাত এক শ্বাসে পানির বোতল থেকে পানি খেয়ে নেয়। আব্রাহাম হেসে দেয় আর আয়রাত এক শ্বাসে পানির বোতল থেকে পানি নিয়ে খেয়ে ফেলে। আয়রাতকে তারপর বাসায় নামিয়ে দিয়ে আব্রাহাম তার বাসায় চলে যায়। বিকেলের দিকে অয়ন আসে আব্রাহামের কাছে, আর তার কিছুক্ষণ পর রায়হানও। রায়হান যে আব্রাহামের বাড়িতে আসবে তা আব্রাহাম ভাবেইনি। আব্রাহাম তার রুমে ছিল, তার সাথে অয়নও, কিন্তু রায়হান হল রুমে এসেই নিজের আদের এক কাণ্ড শুরু করে দেয়। দাদি, দাদি, ও দাদি, কোথায় তুমি? সারা জীবন তো এই আব্রাহামকেই দেখে গেলে, এখন যে তোমার এই নাতিনটাও আছে তার প্রতি কোনো খেয়ালই নেই তোমার। আব্রাহামকে বেশ সব ভুলে গেলে দাদি। রায়হানের এমন গোলাপ পেয়ে ইলা দ্রুত হলরুমে আসে। এসে দেখে রায়হান। যতই হোক রায়হানও তার নাতিন লাগে। ইলা রায়হানের দিকে এগিয়ে গেলে রায়হান ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। তবে ইলা এইভাবে ভয় পাচ্ছে যে এখন আব্রাহাম যদি রায়হানকে এখানে দেখে ফেলে তাহলে পুরো কিয়ামত বাঁধিয়ে দিবে সে। রায়হানকে এভাবে এখানে এই সময় দেখে ইলা বেশ অবাকি হয়। আর সে জানে যে রায়হান আসলে কেমন স্বভাবের ছেলে। তোমার এই নাতিটাকে ভুলে গিয়েছো তাই না দাদুমণি? না, আমি কাউকে ভুলি না, ভুলতে পারিও না। নাই তোকে, তোর মাকে, আর নাই তোর বাবাকে। বুঝলাম। তো এখন বলো যে তোমার এই গুণধর বড় নাতিটা কোথায়? উপরে ওর রুমই আছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি গেলাম তাহলে উপরে।
এই কথা বলেই রায়হানের উপরের রুমে আব্রাহামের কাছে চলে যেতে লাগলো। আর ওদিকে প্রায় অনেক দিন পর অয়নের সাথে আব্রাহামের দেখা, তাই জমি আড্ডা দিচ্ছে। হেই মিস্টার চার্মিং বয়, কেমন আছিস? বেশ ভালো। তোর কি খবর তা বল। এতদিন পর এলি আর আমাকে জানালি না কেন? ভাবলাম তোকে সারপ্রাইজ দিব তাই। হুম। আর ওই 2 ছাগলের খবর কি? কৌশল আর রোহিত কেমন আছে? কৌশল আছে বেশ ভালোই, আর রনি তো বেশ আরুষিকে নিয়ে বেশ আরামেই আছে। আরুষির ফ্যামিলির লোকজন সব মেনে নিয়েছে। আর কি লাগে বল? গুড। এই মানাটা আগে মেনে নিলেই আমাদের এত খাটাখাটনি করতে হতো না। হ্যাঁ, যদিও সব তোরই ক্রেডিট। আরে একদম না। আব্রাহাম আর অয়ন কথা বলছিল, তবে তার মাঝে রায়হান আসে। আব্রাহাম রায়হানকে দেখে রাগে না, বরং খুব একটা শান্ত থাকে। অয়ন রায়হান আর আব্রাহামের ব্যাপারটা বেশ ভালোই জানে। এও জানে যে আব্রাহাম অ্যান্ড রায়হান দুজনই সৎ ভাই। অয়ন একবার আব্রাহামের দিকে আরেকবার রায়হানের দিকে তাকাচ্ছে। আব্রাহামের ঘরে পারমিশন ছাড়া কেউ আসে একমাত্র তার দাদি ছাড়া। রায়হানের এমন করে আসাতে আব্রাহামের রাগ তো হয়েছে, কিন্তু কম। রায়হান গিয়ে আব্রাহামের সামনে দাঁড়িয়ে পড়ে। কিরে ভাই, কেমন আছিস? তুই কবে থেকে মানুষের ভালো মন্দের খোঁজ নেওয়া শুরু করলি? এই ধর আজ থেকেই, আর এখন থেকেই। তো মানুষের রুমে যে বিনা অনুমতিতে প্রবেশ করতে হয় না, সেই ম্যানার্সটুকু কি নেই তোর? আমি তো ভেবেছিলাম যে তুই অমানুষ হলেও অন্তত এইটুকু ভদ্রতা জানিস, কিন্তু তোর সম্পর্কে এইটুকু ভালো ধারণারও আমার ভুল প্রমাণ হলো। আমাকে নিয়ে সহজে কিছু ভাবতে যাস না, ভুলেই হবে। আব্রাহাম তোরা থাক, আমি বরং পরে আসি। না, উঠবি না, বস এখানে। আব্রাহামের কথায় অয়ন উঠতে গিয়েও আবার বসে পড়ে। এখান থেকে সেই চলে যাবে যে সবার পরে এসেছিল। আর অবশ্যই তুই পরে আসিসনি, তাই না? কিন্তু আরে বস, প্রবলেম নেই। বল রায়হান, কি নিবি? চা নাকি কফি? উফ সরি, তুই তো এগুলো খাস না। বল কোন অ্যালকোহল নিবি? বিয়ার, হুইস্কি, বুটকা, শ্যাম্পিং, ওয়াইরিন, রাম, জিন, ডার্ক, ড্যানিয়েলস, বল কোনটা? এখন মুড নেই আমার, আর আমার যা দরকার আমি তা কারো কাছে চাই না, নিজে আদায় করে নিতে জানি, বুঝলি? এর জন্যই আজ তোর পজিশন এখানে। আব্রাহামের কথায় অয়ন মুখ চেপে হেসে দিল। শোন আব্রাহাম, আমি এখনো কোনো ইয়ার্কি করতে আসিনি। তো কি করতে এসেছিস বল? এখন ভালোভাবে বলতে এসেছি, নয়তো পরে খুব খারাপ হয়ে যাবে। এছাড়াও আমার খারাপ জিনিসই পছন্দ, ভালো জিনিস আমার কেমন জানি হজম হয় না। আয়রাত। কি বললি? আয়রাতের বিষয়ে কথা বলতে এসেছি। আয়রাতের জীবন থেকে তুই সরে যা। আয়রাত আমার, আয়রাতকে আমি তোর হতেই দিব না। তাই ভালোই ভালোই বলছি যে আয়রাতের লাইফ থেকে কেটে পড়। আব্রাহাম করিডোরে ছিল, অয়ন আর সে মিলে সেখানেই কথা বলছিল। আব্রাহামের করিডোরের সাইডে একটা ছোট ডেস্ক আছে, সেখানে নানা ধরনের জুস অ্যান্ড ড্রিঙ্কস রাখা আছে। আব্রাহাম সেই ডেস্কের কাছে গিয়ে একটা ছোট গ্লাসে অ্যালকোহল নিয়ে তাতে আইস কিউব নিচ্ছিল, আর রায়হান এইসব লেম কথাগুলো শুনছিল। ডেস্কের সাইড থেকে সরে এসে অন্য জায়গায় গিয়ে দাঁড়ায়, হাতে গ্লাস, মাঝে মাঝে তার চুমুক দিচ্ছে। আয়রাত আর তোকে আমি এক হাতে দিবই না, আয়রাতকে আমি আমার করে নিব। তাই তোকে এটা বোঝাতে এসেছি যে আমাদের মাঝে আসিস না, দূরে থাক আয়রাতের কাছ থেকে। রায়হান এই কথাগুলো বলছিল, আর আব্রাহামের এগুলো শুনতে শুনতে তো ধৈর্যের বাত একদম ভেঙে গেল। আব্রাহামের হাতে যে গ্লাস ছিল সেটা সে হাত দিয়ে এত শক্ত করে ধরেছে যে গ্লাসটা একদম ফেটে হাতে থাকা অবস্থায় ভেঙে গেল। ঠাস করে শব্দ হয়। অয়ন তাকিয়ে দেখে আব্রাহাম তার হাত দিয়ে চাপ দিয়ে কাঁচের গ্লাস ভেঙে ফেলেছে। কাঁচগুলো আব্রাহামের হাতে ফুটেছে, রক্ত ঝরছে। আব্রাহাম অয়নকে আব্রাহামের হাতটা ধরে ফেলে। সাইডে টিস্যুর বক্স ছিল, তা থেকে বেশ কিছু টিস্যু নিয়ে আব্রাহামের হাতটা চেপে ধরে, কিন্তু তা মুহূর্তেই রক্তে ভিজে চুপচুপে হয়ে যায়। আব্রাহাম এক ঝটকায় অয়নের কাছ থেকে তার হাতটা ছাড়িয়ে নেয়। তারপর আব্রাহাম নিজের একটা কাপড় দিয়ে তার হাতটা পেঁচাতে পেঁচাতে বলে ওঠে, কি বলি? আয়রাতের জীবন থেকে কেটে পড়। রায়হানের কোথায় আব্রাহাম হো হো করে হেসে ওঠে। তাদেরকে রায়হান কপাল কুঁচকায়। এখানে হাসির কিছুই বলিনি আমি। বেস্ট জোক অফ দ্য ইয়ার। এখানে তোর মনে হচ্ছে যে আমি ফাইজলামি করছি? অফকোর্স,
আমার কাছে এটা অনেক বেশি ফাজলামি টাইপ কথা ছিল রে। মানে যেটা কখনো হবে না সেটার পিছনে কেন ঘুরছিস বল? অযথা মরিচিকার পিছনে ছুটে লাভ আছে নেই। শোন, আয়রাতকে আমি তোর ধারের কাছেও আসতে দিব না। আয়রাত আমার। এবার আব্রাহাম চেতে ওঠে। হ্যাঁ, আয়রাত তোর, তাই না? আয়রাত তোর। হ্যাঁ, আয় নিয়ে যা আয়রাতকে। তোর বাপের সম্পত্তি লাগে তো আয়রাত। বাপের উপর যাস না। যাবও না, কারণ তার বীজ আর বীজ থেকে ফল নিজের চোখের সামনে দেখতে পারছি। তার মানে তুই আয়রাতকে ছাড়বি না? আব্রাহাম নিজের কোমরে 2 হাত রেখে রায়হানের দিকে এগিয়ে গেল। রায়হানের কাঁধে নিজের 1 হাত রেখে বলে, আরে এখনো তো ধরিনি ওকে। আগে বিয়ে করব, তারপর ধরবো। দেন ওকে মামু বানাবো, তারপর তো অন্য কিছু। আর আমার আয়রাত আর আমার মাঝে সারাসারির কোনো কথাই আসে না। শোন, তোকে সোজা সাপটা কথা বলি, আমি আয়রাত আর তোকে এক হতে দেব না। আয়রাতকে আমি ছিনিয়ে নেব। বুকের পাটা থাকলে নিস। এবার বাড়ি যা, তোর মা হয়তো তোকে খুঁজছে। যা যা যা, নয়তো হারিয়ে যাবি। আবার বাড়ি যা বাচ্চু। রায়হান রাগে যেন ফেটে পড়ছে। সে আব্রাহামের বাড়ি থেকে এসে পড়ে, আর রায়হান যেতেই অয়ন পেট চেপে ধরে হেসে ওঠে। ভাই যা বলেছিস ওকে একদম কাঁচা সরম দিয়ে দিয়েছিস। ওর আদৌ কি লজ্জা শরম বলতে কিছু আছে? নির্লজ্জ একটা। ওর ভাগ্য ভালো যে খুন করে এখানে পুঁতে দেয়নি। আচ্ছা ছাড় না, বাদ দে ভাই। আর প্লিজ তুই হাতে ব্যান্ডেজ করে নে। আমি করে দিচ্ছি। দাদি, আব্রাহাম তাকিয়ে দেখে তার দাদি হাতে ফার্স্ট এইডের বক্সটা নিয়ে দাঁড়িয়ে আছে। সব দেখেছি আর শুনেছি আমি। ইলা আব্রাহামের হাত ধরে নিয়ে বসিয়ে দেয়। তারপর আব্রাহামের সামনে বসে তার হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলে ওঠে, শোন, এভাবে সম্পর্ক আর কতদিন খারাপ করে রাখবি বল? দাদি, আর কেউ চিনুক বা না চিনুক, তুমি তো আমাকে চিনো। রায়হান ভালো হতে দেয় না। ও সবসময় আমার সাথে হিংসে করে। আর হ্যাঁ, আমিও চাই না যে সম্পর্ক ভালো হোক। যেমন আছে থাক। তুইও না? আব্রাহাম, দাদি আর অয়ন মিলে কথা বলতে থাকলো। সেই দিনটা ওইভাবেই চলে গেল তাদের। আয়রাত সকালে ঘুম থেকে উঠেই বসে আসে এলেমুলো চুল নিয়ে। আজ ভার্সিটি না গেলেই নয়। আয়রাত আর না ভেবে আব্রাহামকে ফোন দিল। হ্যালো। হ্যাঁ আব্রাহাম। আব জি, মানে কি? তুমি মানে আমার বেবি গার্ল, মানে আমার আয়রাত, আমার জান পাখি আমাকে ফোন দিয়েছে। এটা অবিশ্বাস্য। তুমি আমাকে ফোন করেছো, আমি জাস্ট ভাবতে পারছি না। আল্লাহ প্লিজ থামুন। আরে বাবা হয়েছে তো। হ্যাঁ 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 আমি ফোন করেছি। আচ্ছা বলো বলো, আমার কানগুলো অবধির আগ্রহে বসে আছে তোমার কণ্ঠ শুনবে বলে। জলদি বলো। আসলে আমি না আজ অফিসে যেতে পারবো না। মানে আজ আমাকে ভার্সিটি যেতেই হবে, মাস্ট বি। দিলে তো মুডটা স্পয়েল করে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ওকে, কিন্তু যা বাবা, ফোন কেটে দিল। রাগ তো করলোই না আবার। আচ্ছা আগে আমি রেডি হই আগে। আয়রাত উঠে দ্রুত রেডি হয়ে ভার্সিটি চলে গেল। তবে আয়রাতের ভার্সিটি যেতেই ভার্সিটির কিছু সিনিয়র আয়রাতকে কিছু কটু কথা বলে আর মন্দ নজরে তাকিয়েছিল। আয়রাত সেখান থেকে চলে যেতেই আবার শীষ মেরেছিল। আয়রাত তা সব কিছু উপেক্ষা করে ভার্সিটির মাঠে যায়। যেতে দিয়ার সাথে দেখা হয়ে যায়। দিয়া তো এক দৌড়ে ছুটে এসে আয়রাতকে দেখে, যেন এতদিন পরে এক শান্তি পেয়েছে। দিয়ার কাছ থেকে আয়রাত সব নোটসগুলো নিয়ে নেয়। তারপর দুজনেই ক্লাস করতে চলে যায়। প্রায় 1 ঘন্টা পর যখন ভার্সিটির লেকচার শেষ হয়, তখন আয়রাত দিয়ে কথা বলতে বলতে বাইরে আসে। বাইরে এসে দেখে বেশ কিছু লোকজনের কোলাহল। আয়রাত দিয়ে সেখানে চলে যায়। আয়রাতের সেখানে যেতেই চোখ কপালে, কেননা আব্রাহাম সেখানে ইচ্ছে মতো 2 জন ছেলেকে ধুলাই করেছে। আয়রাত আরও একটু খেয়াল করতে দেখে যে আজ সকালে আয়রাতকে দেখে যেই 2 জন সিনিয়র কটু কথা বলেছিল, আব্রাহাম এখন তাদেরই ডিটারজেন্ট পাউডার ছাড়া ধুয়ে দিচ্ছে। মার খেতে খেতে নাক মুখ দিয়ে রক্ত বের হওয়ার উপক্রম, কিন্তু আব্রাহাম থামার নাম নিচ্ছে না। ভার্সিটির মাঠে ছেলে দুটোকে ফেলে ইচ্ছে মতো খেলাচ্ছে। আব্রাহাম এভাবে থাকতে থাকতেই পাশে তাকিয়ে দেখে একটা ক্রিকেট ব্যাট। আব্রাহাম ছুটে গিয়ে সেই ক্রিকেট ব্যাটটা হাতে নিয়ে নেয় ওদের মারবে বলে। আর তখনই আয়রাত দৌড়ে গিয়ে আব্রাহামের হাত ধরে ফেলে। আব্রাহাম, আব্রাহাম প্লিজ, আব্রাহাম থামুন থামুন প্লিজ।
ওরা মরে যাবে তো, প্লিজ থামুন আব্রাহাম। কুকুরগুলোর সাহস কি করে হয় তোমাকে টিস করার? ওরা আমাকে টেস্ট করেনি, শুধু এমনি। আমি দেখেছি, সিটি বাজিয়েছে, ফিস ফিস করে কথা বলছে। আপনি দেখেছেন মানে? আপনি কখন এসেছেন? ও কামান আয়রাত, 24 ঘন্টা নজর থাকে তোমার উপর আমার। আচ্ছা বুঝেছি, প্লিজ এবার ওদের ছাড়ুন। না, এদের তো আমি। আব্রাহাম তেরে আবার মারতে গেলে আয়রাত আবার ধরে ফেলে, আব্রাহামকে আটকায়। আব্রাহাম তার হাত দুটো ঝেড়ে জ্যাকেটের কলার ঠিক করে নেয়। তারপর আয়রাত তাকে টানতে থাকে সেখান থেকে চলে আসার জন্য। আব্রাহাম নিজের জ্যাকেটের হাতাগুলো ফ্লোট করতে করতে সেখান থেকে এসে পড়তে নেয়, তবে রাগের চোটে এসে পড়তে ধরেও আবার এক লাথি মেরে আসে ছেলে দুটোর গায়ে। আব্রাহাম প্লিজ এবার থামুন, চলুন এখান থেকে। আয়রাত দিয়াকে কোনো রকমে বলে সেখান থেকে এসে পড়ে। চলো। আবার কোথায়? ভার্সিটি শেষ না, এখন আমার সাথে থাকবে ফুল টাইম। বাসায় যাব না? সবার আগে আমি, তারপর বাকি সব। আব্রাহাম আয়রাতকে নিয়ে বলতে গেলে লং ড্রাইভে চলে গেল। আয়রাত দেখলো আব্রাহাম গাড়ি ড্রাইভ করতে করতে একটা হাইয়ের উপর এসে পড়েছে। গাড়িটা নেভি ব্লু কালারের, আর উপরে 4টা ফাঁকা অর্থাৎ রুফলেস কার। আব্রাহামের সাইডে আয়রাত তার কোলে ছোট একটা ব্যাগ নিয়ে বসে আছে আর আশেপাশে দেখছে। রাস্তার দুপাশে বড় বড় ঘন গাছপালাগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, মন মাতানো খোলা হাওয়া, যার ফলে আয়রাতের চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে। আয়রাত এগুলো দেখছে আর মুচকি হাসছে। আব্রাহাম আয়রাতের দিকে তাকিয়ে দেখে আয়রাত হাসছে, তা দেখে আব্রাহামের নিজের মুখে হাসি ফুটে ওঠে। এই মোমেন্টটাকে আরও একটু সুন্দর করে তোলার জন্য আব্রাহাম গান প্লে করে দেয়। पहली नजर में कैसे जादू कर दिया, तेरा बैन बीठा है मेरे जिया, जाने क्या होगा क्या पता, इस पल को मिलके आजा ले जरा, मैं हूँ यहाँ तू है यहाँ, मेरी बाहों में आ भी जा। যে গানটা আয়রাতকেই ডেডিকেট করে চলছে আব্রাহাম। আয়রাত মুগ্ধ নয়নে সব কিছু দেখছে, আর আব্রাহাম তার আয়রাতকে দেখেই মুগ্ধ হচ্ছে।